আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে অধ্যায়টি রয়েছে, অষ্টম অধ্যায়, ওই অধ্যায় সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে আমি উদ্দীপকটি তোমাদের সামনে উপস্থাপন করেছি, অনেক বড় একটি উদ্দীপক। তো এই উদ্দীপকের আলোকে আমাদের তিনটা প্রশ্ন আছে। উদ্দীপকে কি বলেছে লক্ষ্য করি। রাফি এন্টারপ্রাইজ 2020 সালের 1 জানুয়ারি তারিখে 16,50,000 টাকা একটি মেশিন আমদানি করে, মানে বিদেশ থেকে কেনে, তাই না? বিদেশ থেকে ক্রয় করাকে আমদানি বলে। মেশিনটির আমদানি শুল্ক 2 লক্ষ টাকা, পরিবহন খরচ 1 লক্ষ টাকা, সংস্থাপন ব্যয় 50,000 টাকা নির্বাহ করে, মানে প্রদান করে। তো এগুলি সব খরচ কিন্তু। আর মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 2.5 লক্ষ টাকা। এই তথ্য দেওয়া আছে। আরও দেওয়া আছে ডিসেম্বর 31 তারিখে হিসাব বন্ধ করা হয়, স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত হয়। এই হচ্ছে আমাদের তথ্য। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে 2020 সালের অবচয় নির্ণয় করো। তো একটি বিষয় বলে রাখি, স্থির কিস্তি পদ্ধতি আর সরল রৈখিক পদ্ধতি এক, কিন্তু সেম, কোনো পার্থক্য নাই, বিকল্প নাম। তাহলে আমরা সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করব, তাই না? তো যাই সমাধানের চেষ্টা করি। তো আমি উদ্দীপকের অংশটা উপরে নিয়ে আসলাম, নিচে সমাধান করব। ক নাম্বারের উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে যাতে সমাধান করতে পারি। এইটুকু হচ্ছে আমাদের উত্তরের অংশ। বার্ষিক অবচয় ধার্যের সূত্র কি মনে আছে? সরলরৈখিক পদ্ধতিতে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, তারপরেও বলছি। বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা নিচে আয়ুষ্কাল, অথবা আর একটা শর্টকাট সূত্র আছে অবচয় যোগ্য মূল্য বা নিচে আয়ুষ্কাল। তো যাই হোক, আমরা সহজ যেটা সেটা লিখি, মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বা আয়ুষ্কাল, এইটা। এখন এই মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে কিন্তু অবচয় যোগ্য মূল্য হয়। সেজন্য অনেক বইতে লেখা থাকতে পারে অবচয় যোগ্য মূল্য বা আয়ুষ্কাল, থাকতে পারে লেখা। তো আমরা সহজভাবে লিখব, মেশিনের মূল্য হতে, মেশিনের মূল্য বলতে মোট মূল্য বোঝায়, ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। তো আমরা অঙ্ক পড়ে দেখি মেশিনের মূল্য কত হবে। মেশিন তো কিনেছে 16,50,000 টাকায়, তাই না? বিদেশ থেকে কিনছে। এখন 16,50,000 টাকার সাথে আরও যে সমস্ত খরচ রয়েছে সেগুলো যোগ হবে। যেমন এই মেশিনটির আমদানি শুল্ক 2 লক্ষ যোগ হবে, পরিবহনে 1 লক্ষ যোগ হবে, এই 50,000 যোগ হবে, সংস্থাপন ব্যয় 1, 2, 3, 4টা যোগ করে আমরা পাবো এই 20 লক্ষ। 4টা যোগ করে আমরা পাবো 20 লক্ষ। এই 20 লক্ষ থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ যায়, ভগ্নাবশেষ মূল্য 2.5 লক্ষ। আমি আবারও বলছি, লক্ষ্য করি, মেশিন ক্রয়ের সাথে যত খরচ আছে সবগুলি যোগ করে 20 লক্ষ হয়েছে। সেখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে আমরা যেটা পাবো তাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করব। আয়ুষ্কাল কত বছর দেয়া আছে প্রশ্নে? এই যে দেয়া আছে আয়ুষ্কাল 10 বছর, এই যে 10 বছর, 10 নিচে লিখব। এবার এইটা থেকে এটা বিয়োগ করে এটা দিয়ে ভাগ করব, এইটা থেকে এটা বিয়োগ করে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো এই 1,75,000 টাকা। এখন 2020 সালের অবচয় যদি 1,75,000 হয়, 2021 সালের অবচয়ও কিন্তু 1,75,000 হবে, তাই না? কারণ প্রতি বছরের অবচয় সমান হয় এই সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে। এই যে স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছরের অবস্থায় সমান হচ্ছে, সেজন্য স্থির থাকছে, তাই বলা হয় স্থির কিস্তি পদ্ধতি। এই যে তো এইভাবে ক নাম্বারের উত্তর করতে পারি। এবার আসি 2020 এবং 21 সালের জন্য মেশিন হিসাবে অবচয় হিসাব প্রস্তুত করতে বলেছিল, গ নাম্বারে আছে। আর ক নাম্বারে বলেছে জাবেদা করতে, খালি 2020 সালের জাবেদা করব। জাবেদা তো আমরা পারি, তাই না? মেশিন নিয়ে একটা জাবেদা করবো আর অবচয় নিয়ে 2টা জাবেদা করব। এই তো 3টা মাত্র জাবেদা হবে। যাই সমাধানের চেষ্টা করি। আমি একটা একটা করে জাবেদা এক এক স্লাইডে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে কি জাবেদা করবো? মনে জাবেদাটা দেখা যায়, তখন এটা ঢেকে গেছিলো। যাই হোক, মেশিন কিনেছে 2020 সালের জানুয়ারি 1 তারিখে। এখানে জাবেদা করব মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অনেকের মনে হতে পারে ব্যাংক হিসাব কেন ক্রেডিট হবে? কারণ এই যে মেশিনে বিদেশ থেকে আমদানি করেছে, আমদানি সবসময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়, নগদে হয় না। সেজন্য আমদানি থাকলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। সেজন্য এইখানে ব্যাংক হিসাব নাম লিখে জাবেদা হচ্ছে এই মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? তো আমরা লিখব মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব কত?
এখানে টাকা লিখব, এই যে এই 16 লাখ, 2 লাখ, 1 লাখ, 50,000 সব যোগ করে এই 20 লাখ। অর্থাৎ মেশিনের কেনা মূল্য, আমদানি শুল্ক, পরিবহন, সংস্থাপন ব্যয় সব যোগ করে যে টাকাটা পাইলাম 20 লক্ষ, সেটা নিয়ে জাবেদা করব মেশিন ডেবিট ব্যাংক ক্রেডিট। এবার আমরা অবচয়ের দুইটা জাবেদা করব 2020 ডিসেম্বর 31 তারিখ দিয়ে। অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আমরা তো জানি, তাই না? টাকা হবে কত? টাকা হবে ওই যে ক নাম্বার বের করলাম, অবচয়ের পরিমাণ 1,75,000 টাকা। এবং এই অবচয়ের টাকাকে আয় বিবরণীতে স্থানান্তর করব। তার জন্য জাবেদা করব কি মনে আছে? আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। টাকা লিখব সেম টাকা, অর্থাৎ অবচয় ধরার জন্য এই জাবেদা, আর আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য এই জাবেদা, আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে জাবেদা সম্পন্ন হলো, 3টা জাবেদা। এইবার আমরা কি করব? আবার উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে কি বলেছিল? গ নাম্বারে বলেছে 2020-21 সালের মেশিন হিসাব আর পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করতে বলেছে। দুইটা খতিয়ান, একটা মেশিন হিসাব আর একটা পুঞ্জীভূত অবচয় হিসাব। তো আমরা চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করতে পারি, তো যাই। তার আগে একটি বিষয় বলে নিই, এই যে আমরা 20 লক্ষ টাকা কিছুক্ষণ আগে জাবেদা করলাম না, ওই জাবেদা দেখে দেখে মেশিন হিসাব করতে পারি। জাবেদা করেছি মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা ছিল 20 লক্ষ। ওই একটা মাত্র জাবেদা আছে মেশিন নিয়ে, তো ওইটা নিয়ে আমরা মেশিন হিসাব প্রস্তুত করব। তো যাই, এই যে আমি এখানে এই মেশিন হিসাবে ছক আমরা এইভাবে অঙ্কন করব, তাই না? চলমান জের ছকে এখান থেকে উত্তর, উপরে উদ্দীপকের অংশ। এবার এই যে মেশিন কেনা মূল্য, পরিবহন মূল্য সব যোগ করে কত হচ্ছে? 20 লক্ষ টাকা। ওইটা নিয়ে আমরা কি জাবেদা করেছিলাম মনে আছে? মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে মেশিন হিসাবে লিখব জানুয়ারি 1 তারিখ দিয়ে, ব্যাংক নাম লিখে মেশিন হিসাবে ডেবিটে টাকা লিখব, কারণ জাবেদাটি ছিল মেশিন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো মেশিনের ডেবিট দিকে টাকার নাম লিখব ব্যাংক হিসাব, এবং ডেবিটের টাকাটা ডেবিট দিকে চলে যাবে। এবার পরবর্তীতে আবার আমাদের 2020 সালের পরে আর কোনো মেশিন কেনা নাই এই তথ্যে। তো মেশিন যদি না থাকে, আমাদের তো 2 বছরের করতে বলেছে। এবার লিখলাম 2021 জানুয়ারি 1 অথবা ডিসেম্বর 31, যাই বলি না কেন দিতে পারি, এখানে যে কোনো একটা দেওয়া যায়। এখন 2021 সালের ডিসেম্বর 31 তারিখে এখানে কী লিখব? আমাদের তো 2021 সালে মেশিন কেনে নেই, সেজন্য আমরা ইচ্ছে করলে লিখে রাখতে পারি ব্যালেন্স বলে, এই টাকাটা নিচে নামিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের যদি মেশিন না কিনে 2020 সালের মেশিনটা তো 2021 সালে থাকবে, সেজন্য ব্যালেন্স বলে লিখে রাখলাম, ওইটাই আমাদের থাকলো। তো এই হচ্ছে আমাদের মেশিন হিসাব। এবার আমরা কি করব? এই পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। এখন পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করার জন্য আমাদের জাবেদার হেল্প হলে সুবিধা হয়, সেজন্য জাবেদাটা নিয়ে এসে রেখেছি। ওই যে খ নাম্বারে জাবেদা করেছিলাম না, ওইটার আংশিক নিয়ে এসেছি, আংশিক, যেটা দেখে আমরা এটা করতে পারবো। এই যে একটি মাত্র জাবেদায় বলা আছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এই জাবেদা দেখে যদি আমরা খতিয়ান করি পুঞ্জীভূত অবচয় হিসাব, তাহলে কি হবে লক্ষ্য করি। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব অবচয় খরচ। পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব, ক্রেডিট দিকে, কারণ পুঞ্জীভূত অবচয় ক্রেডিট আছে এখানে, নাম লিখবে এই নামটা, ক্রেডিটে আছে ক্রেডিটে লিখে দিব। আর নাই 2020 সালের একটা জাবেদাই হবে, কেননা একটি মাত্র লেনদেন। এখন 2021 সালেও তো আর একটা জাবেদা হবে, তাই না? যে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, সেম জাবেদা। তাহলে 2021 সালের ডিসেম্বর 31 তারিখ দিয়ে লিখব অবচয় খরচ বলে, আবার সেম টাকা লিখব। এবার এইটা আর এইটা যোগ করে এখানে বসবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, পুঞ্জীভূত অবচয়ের 2টা জাবেদা, 2 বছরের জন্য 2টা জাবেদা হবে। তো একটা জাবেদা আমরা 2020 সালে অঙ্কের মধ্যে করেছি, আর এই জাবেদাটা মনে মনে করে নিয়েছি, কারণ যেহেতু 2021 সাল বলেছে, 2021 সালের অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে ওই জাবেদা মনে মনে যে জাবেদা করলাম অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, সেইটা নিয়ে যদি আমরা এখানে টাকা লিখতে চাই, তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব অবচয় খরচ হিসাব। এবার আমরা জেরের ঘরে এইটা আর এটা যোগ করে এখানে বসবে। এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।